বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুইজন আইনজীবী রয়েছেন। এর বাইরেও তাদের অনেক পরিচয় আছে। আমার বাবা বসা আছেন ব্যারিস্টার মঈন ফিরোজী, ডানের প্রধান ব্যারিস্টার শিহাবুদ্দিন খান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংশোধনের কাজ শুরু করেছে বিশেষ সংসদীয় কমিটি। যদিও বিরোধী দল এই জায়গায় খুব একটা সহযোগিতা করছে না বলে সরকারি দলের অভিযোগ। তবে আপনি সংবিধান সংস্কার কমিশনে ছিলেন, প্রক্রিয়াটা কি রাজনৈতিক সংস্কারের সূচনা, প্রত্যাশিত যে রাজনৈতিক সংস্কার, নাকি একটা নতুন রাজনৈতিক বিরোধের ক্ষেত্র তৈরি করা অথবা টাইম পাস করা? আপনাকে ধন্যবাদ। সংবিধান সংশোধন হওয়া আমাদের শুধুমাত্র সময়ের দাবি না, এটা কোনো বিকল্প নেই। সংবিধান সংস্কার হতেই হবে। এখন কি ফোরামে হবে এটা নিয়ে একটা ইনিশিয়াল ডিবেট, যে আমরা কি গণপরিষদের আওতায় করব না সংসদের স্বাভাবিক কার্যাবলীর মধ্যে করব। এখানেই ডিবেটটা তৈরি করেছে বিশেষ করে বিরোধী দল, যেহেতু শপথ নিয়েছে দুটো, গণপরিষদের শপথ এবং স্বাভাবিক প্রক্রিয়ায় সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছে। এই জায়গাটা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা দল যদি সব কিছুকে দলীয় বিবেচনায় নিয়ে যায়, তাহলে দেশের যে বেসিক জায়গাটা, যেখানে একটা মানুষের জন্য কাজ করার জায়গাটা, সেই জায়গাটা সবসময়ই পিছিয়ে পড়ে। 17 বছর ধরে আমরা যে স্বৈরতন্ত্রের মধ্যে ছিলাম, সেখান থেকে উত্তরণের জন্য যে এত ত্যাগ, এত তিতিক্ষা, এত মানুষের আত্মত্যাগ, সেই জায়গাতে এইটুকু সাধারণ মানুষের চাওয়া হচ্ছে যে আমরা সনদ, জুলাই সনদ নাকি অন্য কি, কোন ডকুমেন্ট, এই ডিবেটটা দিয়ে আমরা জিনিসটাকে একটা ধোঁয়াশার মধ্যে কেন নেব? আমাদের প্রথমেই থাকা উচিত ছিল যে আমরা একটা বড় ধরনের পরিবর্তনের মধ্যে দেশকে নিয়ে যাওয়ার দরকার। কারণ দেশ একটা, বিশেষ করে প্রশাসনিক কাঠামো, সাংগঠনিক কাঠামো, রাজনৈতিক প্রেক্ষাপট, সাংবিধানিক অবস্থান সবগুলো নড়বড়ে হয়ে গেছে এবং বিগত দিনগুলোতে ইচ্ছাকৃতভাবে আমাদের প্রত্যেকটা সেক্টরে ধস নামানো হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, এমনি রাষ্ট্র কাঠামো, ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটি, সব কিছুর মধ্যে একটা বড় ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম চলেছে। সংবিধানকে কেটে ছিঁড়ে বিভিন্ন সংশোধনীর মাধ্যমে এমন অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে যেখানে এখন আপনি দেখেন, এই পঞ্চদশ সংশোধনীর রায় হয়েছে কয়েকদিন আগে আপিল বিভাগে। সেখানেও আমরা কোর্ট থেকেও পুরোপুরি সলিউশনও পাচ্ছি না, কারণ কোর্ট পুরোপুরি সলিউশন দিতে গেলে কিভাবে দেবে এটা নিয়েও কোর্টের মধ্যে সংশয় আছে। এই জন্যে কোর্ট রায়টা দিয়েছে এক ধরনের, বলতে পারেন যে এটাকে জোড়াতালি দিয়ে রায়টা দেয়া, এইভাবে যে কিছু কিছু বিষয় বাতিল করেছে, বাকিগুলো সংসদের উপরে ছেড়ে দিয়েছে। তার মানে এই পুরো সংবিধানের যে কাঠামোগত অবস্থান, এই অবস্থানে আমরা পরিবর্তন যদি না করি তাহলে আমরা আরও অনেক পিছিয়ে যাব। সামান্য শপথ কিভাবে নিয়েছি, কি প্রক্রিয়াতে আমরা এই প্রক্রিয়াতে আমরা এটা সম্পূর্ণ করব, সেই ডিবেটে না গিয়ে এই জিনিসটা, ঠিক আছে আমি ধরে নিলাম বিরোধী দল গণভোটের পরে তারা একটা অবস্থান নিয়েছে যে আমি শপথ নিয়েছি গণপরিষদের, কিন্তু গণপরিষদের বিষয়টা যেহেতু ওই সময়ে সংবিধানের স্বীকৃত বিষয় না, এই ক্ষেত্রে মেজরিটি যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে পেয়েছে তারা যখন এটাকে মেনে নেয়নি, তখন অবশ্যই দুই দলের একটা জায়গায় আসা উচিত ছিল যে আমরা পরিবর্তনটা করার জন্যে, সংস্কার প্রক্রিয়াটাকে চলমান রাখার জন্যে একে অপরকে সহযোগিতা করে পার্লামেন্টে এই জিনিসটা এগিয়ে নিয়ে যাই। এই ডিবেটটাকে আমরা একটা ন্যারো জায়গায় নিয়ে কেন গেলাম? যেহেতু সংবিধান পরিবর্তন করতেই হবে এবং সংবিধান পরিবর্তন না করলে পরবর্তীতে বড় ধরনের ক্রাইসিস তৈরি হবে, সেই জন্যেই আমার মনে হয় বিরোধী দল আর সরকারি দলের মধ্যে একটা সমন্বয় খুব জরুরি। ধরে নিলাম বিরোধী দল এই প্রক্রিয়াটা পছন্দ করছে না, কিন্তু
তাদের তো কমিটমেন্টের জায়গাটা তারা নিজেরাই বলছে জুলাই সনদ তারা বাস্তবায়ন করতে চায়। বাস্তবায়ন প্রক্রিয়াটা কি? অবশ্যই সংবিধান সংশোধন। কারণ যেই বিষয়গুলো জুলাই সনদের সবচেয়ে বড় জটিল জায়গাগুলো সেগুলো সংবিধান নিয়ে, সেই সংশোধন করতে গেলে এখন যেহেতু সরকারি দল এবং মেজরিটি পার্লামেন্টে যাদের নিজস্ব 2/3 মেজরিটি আছে, তারা যেহেতু এটা গণপরিষদের প্রক্রিয়াতে যেতে ইচ্ছুক না, এখন আপনি জোর করে তাদেরকে নিতে পারবেন না, সেই সুযোগটা আর নেই। তাহলে এখন সরকারি দলের সাথে যদি সমন্বিতভাবে জিনিসটা করা যায়, তাহলে একটা কনসেনসাস তৈরি হয়। যত দ্রুত আমরা অনুধাবন করব যে প্রক্রিয়াতে সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, ততই আমরা এর সুফলটা পাব। সরকারি দল একটা ইনিশিয়েটিভ নিয়েছে সংবিধান সংস্কার একটা কমিশন বা কমিটি করে, সেই কমিটিতে সব দলের অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এখন এটা কালক্ষেপণ নাকি সেটা তো বোঝা যাবে যদি আপনি প্রক্রিয়ার সাথে যুক্ত হন। প্রক্রিয়ার সাথে যুক্ত না হলে যেটা হচ্ছে, এই জিনিসটার আলটিমেটলি আপনি তো জানলেন না সরকারি দলের সদিচ্ছার অভাব আছে কিনা। তাদের যে সদিচ্ছা আছে তার একটা সূচনা তারা করেছে, এবং এটাকে নিয়ে যদি তারা কালক্ষেপণ করতে চায়, তাহলে জনগণের কাছে জিনিসটা প্লেস করার সুযোগ আছে যে না, ওনারা যে ইনিশিয়েটিভ নিয়েছে এই ইনিশিয়েটিভটা আসলে উদ্দেশ্য পজিটিভ না। কিন্তু এই কথাটা বলার তো বিরোধী দলের সুযোগটা তৈরি হচ্ছে না। তার মানে প্রক্রিয়াটা যদি ওনারা একসাথে নিয়ে আগান, এবং আমরা যেটা অতীতে দেখেছি, বিশেষ করে যখন আমাদের কনসেনসাস কমিশন ছিল আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেখানে কিন্তু প্রত্যেকটা দল একসাথে বসে বিষয়গুলো আলোচনা করে একটা জায়গায় পৌঁছেছে, এবং কেউ কাউকে ফোর্স করেনি, এবং দীর্ঘ প্রক্রিয়াতে প্রায় 9 মাস ধরে বিভিন্ন খুঁটিনাটি বিষয় আলাপ করেছে। যদি এমন হতো যে এগুলো শুধুমাত্র কথা হিসাবে আলোচনা হতো, তাহলে এত খুঁটিনাটি বিষয়ে কেউ যেত না। দাড়ি কমা পর্যন্ত কিভাবে, সেটা নিয়েও একে অপরের সাথে পরামর্শ করেছে, এবং সেই জায়গায় অধিকাংশ ক্ষেত্রে আমি মনে করি হাতে গোনা কয়েকটা বিষয় ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আর দ্বিমতের জায়গা খুব বেশি নেই। এটা যদি আমরা 9 মাসের একটা ফসল হিসাবে সব দলের ঐক্যবদ্ধভাবে সেই কাজ করার সুযোগটা দেখি, এখন সংসদে বসে সেটা কেন হবে না? শুধুমাত্র আমি গণপরিষদে শপথ নিয়ে করিনি, এই উসিলা দিয়ে তো এই প্রক্রিয়া থেকে দূরে থাকার সুযোগ নেই। আর সবচেয়ে বড় তো আপনি তাদের এই আপত্তিগুলো কি রাজনৈতিকভাবে দেখেন, না এটা নৈতিক দাবিও তাদের? আমার কাছে মনে হয় এটা এক ধরনের ইগোর বিষয়, যে আমরা বলেছি এইভাবে করব, এইভাবেই থাকতে হবে। এখানে জাতীয় স্বার্থ বা দেশের স্বার্থের চেয়ে দলীয় সিদ্ধান্তগুলো আসছে। এবং এখানে আরেকটা ইস্যু এসছে যে নোট অফ ডিসেন্ট, মানে বিএনপি যেটা বক্তব্য যে তারা তো সেগুলো তারা করবে না। সো আপনি কি মনে করেন যে সংশোধনের সময় কি সেগুলো কিভাবে বিবেচনা করা উচিত? আসলে নোট অফ ডিসেন্টগুলো যখন বিশেষ করে কনসেনসাস কমিশনে, ঐক্যমত্য কমিশনে একসাথে আলোচনা করার সময় অনেকগুলো বিষয় বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, এবং এটা তার গণতান্ত্রিক অধিকার। যে কোনো দল সংবিধান সংশোধনের ক্ষেত্রে আমরা কি প্রক্রিয়া অনুসরণ করি, এটার ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়া হচ্ছে যে আলটিমেটলি আমি জনগণকে কিভাবে ভবিষ্যৎটা দেখি, আমি কিভাবে সংবিধানটাকে সাজাতে চাই, যেটা দেশের জনগণের জন্য, আগামী প্রজন্মের জন্য এটা একটা সুফল বয়ে আনবে। কারণ সংবিধান তো এমন একটা ডকুমেন্ট, এটা তো শুধু একটা তাত্ত্বিক বিষয় না, এটা প্রায়োগিক বিষয় আছে। এখন প্রত্যেকটা রাজনৈতিক দল তার রাজনৈতিক দর্শন দিয়ে এটা দেখে। এখন সেই ক্ষেত্রে বিএনপি যেসব বিষয়ে তার রাজনৈতিক দর্শন থেকে মনে করেছে যে এই বিষয়গুলো আমি এইভাবে আনতে চাই না, সেটা তার অধিকার আছে। সেখানে যদি বিরোধী দল, ডিবেটটা কেন হয়, যে আমার যে বিষয়ে আপনি মনে করেন আপনি একমত হচ্ছেন না, আপনি আমাকে কনভিন্স করবেন যে না, আপনার এই চিন্তার থেকে আমার এই চিন্তাটা ভালো। একইভাবে একে অপরের প্রতি আদান প্রদান হয়, কারেকশন হয় অনেক। যে আমি একটা পয়েন্ট নিয়ে শুরু করলাম, পরে দেখা গেল বিরোধী দলের পয়েন্ট আমার পছন্দ হলো একটা পর্যায়ে, তখন আমি সেটাকে অ্যাডপ্ট করতে পারবো। এটাই তো এই আলোচনার মূল জায়গাটা। এখন যে কমিটি গঠন করা হয়েছে, এই কমিটিতে কি আলোচনা হবে? এই সংশোধনের প্রক্রিয়াগুলোই তো আলোচনা হবে। সেখানে সবচেয়ে বড় সুবিধা আছে যে এই দলগুলোই আগে এই বিষয় নিয়ে একটা বড় এক্সারসাইজ করে রেখেছে, এবং সেই লোকগুলোই এই সংসদে আছে। সুতরাং আলটিমেটলি তারা যদি একসাথে বসে, আমার মনে হয় এই সংশোধন প্রক্রিয়াটা খুব বেশি দীর্ঘায়িত হবে না। ব্যারিস্টার শিহাব, সংসদে কথা ঠিক যে একটা বড় সংখ্যা ঘোষিত, বিরোধী দলকে বিবেচনায় নিলেও চলে, না নিলেও চলে, 2/3 বেশি আসন রয়েছে, কিন্তু সংবিধানের মতো বিষয়ে
পরিবর্তনের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা যথেষ্ট কিনা, নাকি বিরোধী দল এবং বৃহত্তর সমাজের, আমি শুধু সংসদের ভেতরে না বাইরের ঐকমত্যটা অপরিহার্য? ধন্যবাদ জুলু ভাই। তৃতীয় মাত্রা সম্মানিত দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। যেই আলোচনাটা যেটা শুরু করেছেন যে সংবিধান সংশোধনের কিছু প্রক্রিয়াগত দিক রয়েছে, আমাদের পার্লামেন্টারি সিস্টেমে সংখ্যাগরিষ্ঠতার তো একটি অনিবার্যভাবে একটি মূল্য রয়েছে, যেটাকে আমরা ম্যান্ডেটরিলি চিন্তা করি। আবার ধরেন আমাদের কিছু যেটা আদারওয়াইজ বললেন পারসুয়েসিভ অর্থে, অর্থাৎ এটা কি জন আকাঙ্ক্ষা পূরণ করছে কিনা, জনগণের মধ্যে এটার পরিবর্তনের ইচ্ছা আছে কিনা বা প্রয়োজন মনে করেন কিনা, এই যে মোটা দাগে জনগণকে ইনক্লুসিভ একটা অ্যাপ্রোচে নিয়ে আসা, কিংবা অন্যান্য রাজনৈতিক দল ছোট বড় যেরকমই হোক তাদেরকেও একটা ঐকমত্যের মধ্যে নিয়ে আসা, এটা আমি মনে করি সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ কাজে গুরুত্বপূর্ণ। কিন্তু একই সঙ্গে যদি আমাদের পার্লামেন্টারি সিস্টেমে এই মুহূর্তে সংবিধান সংশোধনের জন্য যে প্রক্রিয়াই গ্রহণ করা হোক, সেটা যেই কমিটি গঠন করা হয়েছে সেটার মাধ্যমে যে প্রক্রিয়া যাবে, সেটা হয়তো বা একটা ঐক্যমতের ভিত্তিতে যাওয়ার পরে ওইটা নিয়ে খুব বিতর্ক কম হতে পারে। কিন্তু ধরেন এই মুহূর্তে যদি সংবিধান সংশোধনের একটি প্রস্তাব আসে, তাহলে কিন্তু সংখ্যাগরিষ্ঠতার একটি পদ্ধতিগত গুরুত্ব রয়েছে। এটা তো হলো একটা প্র্যাকটিক্যাল জায়গা। কিন্তু আমি যেই আলোচনাটা ফিরোজি ভাই করছিলেন, যেটা দিয়ে শুরু হয়েছে, আমি ওই জায়গাটা একটু যেতে চাই। আপনার নিশ্চয়ই মনে থাকবার কথা যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেই কাজগুলো হয়েছে, পরবর্তীতে রাজনৈতিক দলগুলোকে নিয়ে জুলাই সনদ স্বাক্ষরিত হলো এবং গণভোটের আয়োজন করা হলো। এরপরে তারা একটা সংবিধান, এই যে যেটা বাস্তবায়ন আদেশ, যেটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তারা জারি করলেন। এগুলোর পরে যখন নির্বাচন অনুষ্ঠিত হলো, নির্বাচন অনুষ্ঠানের পরে আসলে এটার প্রায়োগিক দিক নিয়ে আমরা দেখলাম রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ডিভাইডেশন আসলো। আমি এই আমাদের যেই সদ্য নির্বাচন হয়েছে, নির্বাচনের আগে অর্থাৎ সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যখন জারি করা হয়, তখন আমি বিভিন্ন আলোচনায় বলেছিলাম যে এটা একটা রাজনৈতিক সংকট তৈরি করবে এবং এই জুলাই সনদ বাস্তবায়নের আদেশটা যেই প্রক্রিয়ায় জারি করা হয়েছে এটা বাস্তবায়নযোগ্য না, অনেকগুলো প্র্যাকটিক্যাল কারণে। আমি যদি একটু ছোট করে বলি, দেখেন একটা জন আকাঙ্ক্ষা হচ্ছে 5ই আগস্টের পরে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ব্যাপারে কারোর কোনো দ্বিমত নাই, এই দেশে প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন, সাংবিধানিক সংস্কার প্রয়োজন। এবং আমার যদি ভুল না হয়ে থাকে, এই সংসদের যে সেশন, লাস্ট সেশনেও একদম বোধহয় শেষের দিনও সংসদে দাঁড়িয়ে আইনমন্ত্রীও বলেছেন যে বর্তমান সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে। এখানে আমরা জুলাই সনদের অর্থাৎ জন আকাঙ্ক্ষার যে জায়গাটা, সেটা কমিটমেন্টের অভাব দেখছি না। আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো বেশ কয়েকটা জিনিস তো আসলে খুব সঙ্গত কারণে চিন্তা করতে হয়। আমরা অনেক সময় যে আলোচনাটা বর্তমান নির্বাচিত সরকার আসার পরে হয়েছে, যে তারা জুলাই সনদ স্বাক্ষরের পরেও এই যে বাস্তবায়ন আদেশ অনুযায়ী তারা শপথ নেন নাই, নির্দিষ্ট সময়ের মধ্যে সংসদে সেই সংবিধান সংস্কার পরিষদ গঠন করেন নাই, সো তারা এক অর্থে সেটাতে ডেভিয়েটেড হয়েছেন। আমি মনে করি এই জিনিসগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার সময় এখন আসেনি। এটা আমি মনে করি যে বাংলাদেশের জনগণ সেটা বিবেচনা করবে যে এই সময়ের বাস্তবতায় বর্তমান সরকারের এই সিদ্ধান্ত সঠিক ছিল কিনা। আমি কেন সেটা বলছি, দেখেন যখন সমস্ত রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার পরে জুলাই সনদ স্বাক্ষরিত হয়, এই জুলাই সনদ ইটসেলফ ইজ আ কমিটমেন্ট। এই জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে কিন্তু এটার যেই জিস্ট, এটার যে চাওয়া পাওয়াগুলো, এগুলোর প্রতি রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করেছে, এটা কিন্তু তারা কমিটমেন্ট করেছে। এই ব্যাপারে কিন্তু কোনো বিএনপিও কিন্তু এই মুহূর্তে অস্বীকার করছে না বা অস্বীকার করার জায়গাও নেই। কিন্তু যেইভাবে আমার কাছে মনে হয়েছে যে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকটা অ্যাপ্রোচ, তারা খুব তাড়াহুড়া করে এবং একই সঙ্গে আমাদের রাজনীতিতে ক্রেডিট নেওয়ার যে মানসিকতা রয়েছে, আপনি দেখবেন জুলাই গণ আন্দোলনের ক্রেডিট নিয়ে বিতর্ক চলছে অব্যাহতভাবে। একই সঙ্গে এই যে রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তনে আসলে কার কতটুকু ভূমিকা, কারা কিভাবে ভূমিকা রাখলেন, এটা নিয়েও আমি মনে করি যে সাইকোলজিক্যাল পাওয়ার গেম রয়েছে। আপনি বলছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন অক্ষর অক্ষরে পালন করবে। অক্ষর অক্ষরে জুলাই সনদ বলেন আর ইশতেহার বলেন পালন করবেন, পালন করা সম্ভব হবে, বা আমি অন্তত ব্যক্তিগতভাবে আশা করি না এটা
করবেন কি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে, এবং করবেন কবে করবেন? এখন যদি বলেন যে আমার 5 বছর সময় আছে, আমি 3 বছর পরে করব, 4 বছরের মাথায় গিয়ে করব, বা 2.5 বছরের মাথায় গিয়ে করব, এইসব যদি বাদ দিই, মানুষ তো দেখতে চায় যে আসলে আপনি শুরুটা কেমন করলেন। এবং এই বিষয়গুলো নিয়ে যেহেতু প্রচুর চর্চা হয়েছে, এতগুলো কমিশন হয়েছে, ঐকমত্য কমিশনে সবাই মিলে 9 মাস আলোচনা করেছে, মিস্টার সালাউদ্দিন আহমেদ সহ বিশাল টিম প্রতিদিন আলোচনা করেছেন। তারপর শুনতে শুনতে এটা একটা শুনতে আসলে এই চর্চা দেখতে দেখতে এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে মানুষের মধ্যে। এখন সেই আকাঙ্ক্ষা পূরণে এখন পর্যন্ত কমিটি একটা, বিরোধী দল যারা সোচ্চার বেশি তারা সেখানে সহায়তা করছেন, এটা দেখতে পাচ্ছি। আমার আপনার কাছে প্রশ্ন, আপনার কাছে আমার থাকবে যে নতুন সাংবিধানিক ব্যবস্থায় বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করা, মেয়াদ নির্ধারণ, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, বা এখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ভারসাম্য। সো আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই এগুলোর মধ্যে কোন পরিবর্তনটি ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় সবচেয়ে কার্যকর হতে পারে। কারণ আমাদের এখানে প্রতিষ্ঠান নেই, কোনো প্রতিষ্ঠানকে শক্তিশালী করবার দিকে মনোযোগ দেওয়া হচ্ছে না, সবটাই কথার মধ্যে আছে, এবং কোথাও চেকস অ্যান্ড ব্যালেন্স নাই। এটাই হচ্ছে মূল সমস্যা আসলে, আমি যেটা অনেকেই মনে করেন। আপনার কাছ থেকে যদি বলতে যে পরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কারণ এখানে এটা তো ঠিক যে যদি কাগজে কলমে কিছু করলেও আসলে এটার প্রতিফলন কিংবা এটার এফেক্ট কি হবে, এটা তো আসলে গুরুত্বপূর্ণ নাকি এগুলো শুধু কাগজে আলাপ আলোচনার মধ্যে থাকবে বা কাগজে কার্যক্রম হিসেবে সীমাবদ্ধ থাকবে। আমি ওই জায়গাটায় যাওয়ার আগে একটু যে আলোচনাটা করছিলাম, আমি 1 মিনিটে ওই জায়গাটা একটু শেষ করব। দেখেন, যেটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যেটা করা হয়েছিল, এটার যেই পেরিফেরি রূপরেখা যেটা দেওয়া হয়েছে, এখানে আমার কাছে মনে হয়েছে যে এটা নিয়ে তারা অ্যানালাইসিস একটু কম হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে গণপরিষদ গঠন হয়েছিল সেটার রাজনৈতিক বাস্তবতা, আর 5ই আগস্টের পরে যেই সংসদ ধরেন তারা পালিয়ে গেল, ভেঙে গেল, এটার পরে নির্বাচিত সরকারের মাধ্যমে, নির্বাচিত সরকার থাকা অবস্থায়, নির্বাচিত সংসদ সদস্য থাকা অবস্থায় আরেকটি প্যারালাল আপনি সংবিধান সংস্কার পরিষদ গঠনের, এটা হাস্যকর বিষয়, এটা প্রতিপালনযোগ্য ছিল না। এবং এটা আরও আমি মনে করি সংসদের ভেতরে আরও রাজনৈতিক বিভেদ তৈরি করত। এছাড়া আপনি জানেন যে এখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে বিএনপির কিন্তু অনেক আগের থেকেই এই ব্যাপারে তাদের বক্তব্য আছে এবং তারা সেটা করবে, কমিটমেন্ট আছে। কিন্তু এখানে বিএনপির একই সঙ্গে ডিসেন্ট ছিল, তারা ডিসেন্ট করেছে এই জায়গায় যে এই যে সংখ্যানুপাতিক যে বিষয়টা, অর্থাৎ এই দ্বিকক্ষ যেটা আপার হাউসে, এটা কি মোট ভোটের পরিমাণের সংখ্যাগত দিক থেকে হবে নাকি সংসদ সদস্যদের পরিমাণের দিক থেকে হবে, এটাও তো একটা রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ। কারণ এই আপার হাউসের কার্যক্রম আপনি যদি শুরুতেই একটা যেনতেনভাবে করে ফেলেন, একে তো রাষ্ট্রের অন্যান্য স্টেকের সাথে, অন্যান্য শাখা প্রশাখার সাথে ফাংশন করতে হবে, ওটি কিন্তু শুধু বানিয়ে রাখলেই চলবে না। এখন আমি আসি যেটা আপনি বলছিলেন যে কোনটা, দেখেন আমাদের রাষ্ট্র ব্যবস্থার যদি সংস্কারের কথা বলি, তাহলে সেই যে পুরনো বলতে হয় যে সারা অঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা, আমি মনে করি অনেক জায়গায় খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি ওভারনাইট যদি প্রধানমন্ত্রী, না আমি যদি বলি যে আপনি কোনটা দেখলে, কোন সংশোধনীটা আগামী 3 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে, কারণ পুরোটা একসঙ্গে হচ্ছে না, এটা পরিষ্কার, দেখলে আপনি বুঝবেন না সরকারের ইন্টেনশনটা আসলেই ভালো, তার ইশতেহার সে মোটামুটিভাবে বাস্তবায়ন করবার চেষ্টা করবে, বা তার 31 দফা বাস্তবায়ন করবার চলবে, অথবা নোট অফ ডিসেন্টের পার্টটুকু বাদ দিয়ে জুলাই সনদের পার্টটা। আমি মনে করি আমাদের যেই পার্লামেন্টারি সিস্টেম, এখানে যে একক প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কিন্তু কিছু পজিটিভিটি পোর্ট্রে করার চেষ্টা করছেন। আমি মনে করি যে সরকারের যদি সদিচ্ছা আসলেই দেখাতে হয়, প্রধানমন্ত্রীর ক্ষমতার জায়গাটায় চূড়ান্তভাবে ভারসাম্য আনা সম্ভব না অন্য কোনো পদের সাথে, বাট প্রধানমন্ত্রীর যেই একচ্ছত্র ক্ষমতা, সেটার কিছু জায়গা আমি মনে করি যে সাংবিধানিকভাবে কার্টেল করা যেতে পারে। এটা দুইটা আসপেক্টে আমি মনে করি গুরুত্বপূর্ণ। আমাদের সংসদীয় ব্যবস্থায়, পার্লামেন্টারি সিস্টেমে এটা একটা নতুন মেরুকরণ যুক্ত হবে। একই সঙ্গে জনগণ আস্থায় নিতে পারবে যে না, এখানে যেই এক ব্যক্তির ক্ষমতার জাতাকলে, যেমনটা আমরা গত ফ্যাসিস্ট সরকারের সময় দেখেছি, যে এটাকে কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ বলি কিংবা তার ক্ষমতার পেরিফেরিটা কমে আসার কারণে রাষ্ট্রযন্ত্রে
একক প্রাধান্যটা, একক সিদ্ধান্তটা কোনো না কোনোভাবে একটু খর্ব হবে, আমি মনে করি আস্থার জায়গাটা তৈরি হবে। সেই ক্ষেত্রে সংবিধান সংস্কারের আমি জায়গায় সর্বোচ্চ বা একক ক্ষমতার একচ্ছত্র প্রভাব কমিয়ে আনার জায়গায় আমি মনে হয় যে সংশোধনীটা ওই জায়গায় যদি প্রাথমিকভাবে হাত দেন তাহলে আস্থার জায়গাটা দ্রুত তৈরি হবে। ব্যারিস্টার মঈন ফিরোজী, আপনার কাছেও আমি শুনতে চাই, ওই যে আমি প্রতিষ্ঠানের কথা বললাম, চেকস অ্যান্ড ব্যালেন্সের করলাম, একটা বড় কথা যে আমরা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা যেন, কর্তৃত্ববাদ যেন আমাদের এখানে আর কখনো ফেরত না আসতে পারে, সেটা একটা মানুষের প্রত্যাশা। দল, সরকার, রাষ্ট্র যেন এক না হয়ে যায়, সব কিছুর মধ্যে পলিটিসাইজেশন যেন না হয়, এবং ক্ষমতার একটা কেন্দ্রীকরণ সেটাও যেন বন্ধ হয়, ডিসেন্ট্রালাইজ হয়। কিন্তু শুধু সংবিধান সংশোধন করে, শিহাব যেটা সেখানে বললেন, শুধু কাগজে কলমে করলে তো হবে না, মনস্তত্ত্বও করতে হবে যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন যদি না হয় সেটা করা সম্ভব হবে কি না। আমি একটু সাংবিধানিক পয়েন্ট অফ ভিউ থেকে কয়েকটা বিষয়ে আমি আলোচনাটা করব। অনেকটা কিছুটা হয়তো একদম মাস্টারি, মানে টিচিং করছি এরকম মনে হতে পারে, বাট এটা জেনারেল মাস পপুলেশনের বোঝার সুবিধার্থে আমি একটা আলোচনাটা এভাবে করব। আমাদের দেশের মূল ক্রাইসিসটা শুরু হয়েছে, রাজনৈতিক ক্রাইসিসটা শুরু হয়েছে যখন চতুর্থ সংবিধানের পাশ করা হলো। এই সংশোধনীতে মূল উদ্দেশ্য ছিল একনায়কতন্ত্র, সব রাজনৈতিক দল, বাক স্বাধীনতা সব কিছু বিলুপ করে এক ব্যক্তিকে সব কিছুর উপরে স্থান করা। সো ওইখানে আলটিমেটলি রাজনৈতিক মূল ক্রাইসিসটা শুরু হয়েছে আমাদের, যার কারণে আমরা দেখেছি ৭৫ হত্যাকাণ্ড, তারপরে সামরিক শাসন। তার মানে আমাদের উত্তরণ একটা জাতি হিসেবে যে যাত্রাটা আমরা করেছি, সেখানে এই লোভের জায়গা থেকে আমরা শুরু করেছি যে আমার ক্ষমতাটা চিরস্থায়ী করতে হবে, এক ব্যক্তির হাতে থাকতে হবে। এই জিনিসটা তদানীন্তন সরকার, শেখ মুজিবুর রহমান সাহেব, উনি চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই জিনিসটা, প্রক্রিয়াটা শুরু করেছেন। কিন্তু পরবর্তীতে যখন পঞ্চম সংশোধনী পাশ হলো, সেটা এসছে একটা মার্শাল লয়ের আন্ডারে, যার কারণে সাংবিধানিক ক্রাইসিসটা একটা উত্তরণ হয়েছে যে আমরা একনায়কতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসার একটা সূচনা হয়েছে। তো সেখানেও আবার গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা আর্মি গভর্নমেন্ট এটাকে প্রক্রিয়াটা শুরু করে সামনে দিয়ে আগাবে, এটাও গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অংশ না, যার মানে এখানেও একটা ক্রাইসিস তৈরি হয়ে গেছে। এই বিগত ১৭ বছরে যে আওয়ামী গভর্নমেন্ট ছিল, তাদের সিনারিওটা আমি সংবিধানের পয়েন্ট অফ ভিউ থেকে আনছি। তারা কি করেছে? তারা এই থিওরিটিক্যাল চতুর্থ সংশোধনীকে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন করেছে ১৭ বছরে, এবং সুচারুভাবে সংবিধানকে ব্যবহার করে। তাহলে আপনি আপনার আশা করি প্রশ্নটা, উত্তরটা পেয়ে যাবেন। কিভাবে? সংবিধানকে আপনি ব্যবহার করতে হলে প্রথমত হচ্ছে রাষ্ট্রের 3টা অর্গান আছে, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইনসভা। এই 3টা অর্গানের মাধ্যমে রাষ্ট্র গঠিত হয়। আপনি কি করলেন? নির্বাহী বিভাগে সংবিধানে বলা হলো যে ৫৫-র ১-২ অনুসারে প্রধানমন্ত্রী হবে নির্বাহী বিভাগের সমস্ত ক্ষমতা তার দ্বারা প্রযুক্ত হবে। ৪৮-এর ৩-এ এসে বললেন রাষ্ট্রপতি তার যাবতীয় কার্যাবলী প্রধানমন্ত্রীর পরামর্শ করবে। তার মানে প্রধানমন্ত্রীকে আপনি নির্বাহী বিভাগের একচ্ছত্র ক্ষমতা দিলেন, দুটো বিষয় ছাড়া, প্রধানমন্ত্রী নিয়োগ আর চিফ জাস্টিস নিয়োগ, এই দুটো বিষয় ছাড়া রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো কাজ করতে পারবে না, এবং এই পরামর্শটা ম্যান্ডেটরি, তাকে মানতে হবে। তার মানে নির্বাহী বিভাগটা একদম একচ্ছত্রভাবে, এবং মন্ত্রিসভা গঠন করবে প্রাইম মিনিস্টার। সো সেক্ষেত্রে এককভাবে একজন ব্যক্তির হাতে নির্বাহী বিভাগ। এর প্রায়োগিক সমস্যাটা আমি দেখাচ্ছি। এতে যেটা হয়েছে, নির্বাহী বিভাগের যখন নিয়োগগুলো দেখবেন, আমলাতন্ত্রে, পুলিশ বাহিনীতে, অন্যান্য জায়গায়, সব জায়গায় নিয়োগগুলো ১৭ বছরে একচ্ছত্রভাবে দলীয় শৃঙ্খলার মধ্যে করা হয়েছে, দলীয় করণের মাধ্যমে করা হয়েছে। বিচার বিভাগে আসেন, বিচার বিভাগে ৯৫ অনুচ্ছেদ এবং ৯৮ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের নিয়োগটা করবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যেহেতু ৪৮-এর ৩-এ
প্রধানমন্ত্রীর পরামর্শ করে, সেক্ষেত্রে প্রধান বিচারপতি ছাড়া অন্যান্য বিচারপতি নিয়োগ করছে কিন্তু রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর পরামর্শে। তার মানে ওই এক ব্যক্তির হাতে বিচার ব্যবস্থার আপার পোর্শনটা চলে গেল। ১১৫ অনুচ্ছেদে লোয়ার জুডিশিয়ারির অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে মূলত রাষ্ট্রপতির আদেশে। তার মানে রাষ্ট্রপতি ওই আবার ৪৮-৩ অনুসারে প্রধানমন্ত্রীর দ্বারা নিয়ন্ত্রিত। তার মানে বিচার ব্যবস্থাটা পুরোটাই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মাধ্যমে অথবা অন্য কোনো প্রক্রিয়াতে ওনার হাতে, ওনার গ্রিপে রেখেছে। সেটা ১৭ বছরে আমরা দেখেছি প্রত্যেকটা নিয়োগ জুডিশিয়ারিতে কেউ সরাসরি দলীয় কর্মী অথবা দলের সাথে তার মত মিলবে, এই জিনিসটা প্রধান বিবেচ্য বিষয় ছিল। এই জন্যে লোয়ার জুডিশিয়ারি থেকে শুরু করে সব জায়গায় একটা দলীয়করণের মহাযজ্ঞ চলেছে। আইনসভাতে অবশ্যই এটা, আইনসভায় যারা আসে সবাই দলীয় কর্মী, তারাই নিয়োগটা পাচ্ছে। আর সেখানে বাংলাদেশের গণতন্ত্র মানে হচ্ছে যিনি দলের প্রধান তিনি নিয়োগ করবেন কে কে কোথায় নমিনেশন পাবে। সংসদে নির্বাচিত হয়ে আসলেন, আর্টিকেল 70 অনুচ্ছেদ 70 অনুচ্ছেদে আপনি কোনো কথা বলতে পারবেন না। কারণ কথা বলতে গেলে আপনি যদি দলের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেন, আপনাকে বাদ দেওয়া না, অটোমেটিক আপনার পদটা চলে যাবে, ল্যাপস হয়ে যাবে। কথা বললে কি বাদ হবে না? সেটা হচ্ছে ভোট দিতে গেলে আপনি যদি ভোট দেন, কথা বলতে তো আপত্তি নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে কেউই কথা বলে না। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি কোনো রকম সিদ্ধান্ত নিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আলটিমেটলি আপনি কিন্তু অটোমেটিক জুজুর ভয় হিসেবে কাজ করে। জুজুর ভয় না, এটা লিগেলি আপনার উপরে ইম্পোজড একটা অপশন। কনস্টিটিউশনে বলে দিয়েছে আপনার সদস্য পদই চলে যাবে। তার মানে পুরো সংসদ ওই এক ব্যক্তির হাতে। তাহলে এখনো একতন্ত্র যেটা চতুর্থ সংশোধনীতে ছিল, সেটার প্রায়োগিক জিনিসটা আমরা দেখলাম এই এন্টায়ার ১৭ বছরে অনেকগুলো সংশোধনী। আমরা বলি যে রাষ্ট্রপতি শাসিত সরকারের আদলে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা। এটা প্রধানমন্ত্রী শাসিত না, এটা আপনার একদম টোটালি এটাকে সুপার ইম্পোজড এক ব্যক্তি শাসন। এটা প্রধানমন্ত্রীও তো এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্সে থাকে অন্যান্য দেশে। তারপরে কি করেন, 13তম সংশোধনীতে আপনি পুরো নির্বাচন ব্যবস্থাকে ডিস্ট্রয় করে দিলেন। কারণ নির্বাচন ব্যবস্থাটা যদি এই কেয়ারটেকার গভর্নমেন্টের যে ফর্মুলাটা ছিল অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, এটাকে বাতিল করে দিলেন। তার মানে অন্য কোনো ওয়েতে ফেয়ারনেস আসার রাস্তা বন্ধ হয়ে গেল। এই যে 17 বছরের চতুর্থ সংশোধনীর প্রায়োগিক অংশটা দেখলাম, এই জায়গাতে হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ারের প্রশ্ন, এই জায়গায় হচ্ছে প্রত্যেকটা ইনস্টিটিউশনের অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন, প্রত্যেকের দায়িত্বগুলো ঠিক করার প্রশ্ন। এই জিনিসগুলো আপনি যে ঠিক করবেন, এইটাই তো আপনার কমিটমেন্ট, এটাই তো জুলাইয়ের স্পিরিট। জুলাইয়ে এত মানুষ মারা গেল তো এই কারণেই যে আমরা আর এখনো একতন্ত্র চাই না, আমরা চাই সবার মতামতের মূল্যায়ন। এই যে উইল অফ দ্য পিপল, মানুষের অভিপ্রায়ের মূল্যায়ন, এই মূল্যায়নটাই তো জুলাই সনদ, এই মূল্যায়নটাই তো জুলাইয়ের আন্দোলন। তার মানে আলটিমেটলি আপনি যখন এই টোটাল সিস্টেমটা ঢেলে সাজাবেন, আপনি যেটা একটু আগে বললেন যে এটা মনস্তাত্ত্বিক বিষয়, ঠিক আছে, অবশ্যই মনস্তাত্ত্বিক বিষয় হচ্ছে আপনি এক্সিকিউশনে যারা থাকবে তাদের মনস্তাত্ত্বিক বিষয়টা ঠিক না থাকলে কি করে হবে। কিন্তু আপনি যদি সিস্টেমটাই এমনভাবে করে রাখেন, আপনি ভালো মানুষও এই সিস্টেমটাকে অ্যাবিউজ করার সুযোগটা পাবেন। তার মানে এখন মাননীয় প্রধানমন্ত্রী একটা সুন্দর একটা ব্যবস্থার মধ্যে নিয়ে দেশকে নিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু ক্ষমতাটা তার হাসিনা সরকারের যেরকম ক্ষমতা ছিল সংবিধানে ওনাকে একই রকম ক্ষমতাটা দিয়ে রেখেছে। এই জায়গাটা আমরা ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এই জায়গাটায় সংশোধন আমরা চাচ্ছি। এই সংশোধনটা জনগণ চাচ্ছে। কেন আপনি সংস্কার নিয়ে গত 2 বছর ইন্টারিম গভর্নমেন্ট যখন ছিল এত আলোচনা কেন হয়েছে? এখন রাজনৈতিক সরকার আসা অনেক ইস্যু সামনে থাকায় হয়তো এই আলোচনাটা কমে গেছে, কিন্তু মানুষের চাহিদাটা এখনও কমেনি। আলটিমেটলি এই ব্যালেন্স অফ পাওয়ারটা যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো, আমাদের ভবিষ্যতে কিন্তু এই মানে যে সংখ্যাটা, যে সংখ্যা বাস্তবায়ন আমরা দেখেছি 17 বছরে, এইটা রিপিট হওয়ার সুযোগটা থেকেই যাচ্ছে। শিহাব, এই যে সংবিধান সংশোধনের কথা আমরা বলছি, গুরুত্বপূর্ণ যে সংশোধনীগুলো, তো এগুলোর আগে জনমত যাচাই, সংসদীয় শুনানি বা গণভোটের মতো কোনো প্রক্রিয়া থাকা উচিত কিনা, এগুলো নিয়ে আলোচনা আছে। যদিও একটা গণভোট হয়েছে, কিন্তু সেই গণভোটটা আবার সংবিধানে ছিল না। বাট এখন আবার যেহেতু সংবিধানের প্রশ্ন আছে, এবং সংবিধানে এক সময় ছিল যে আগে সংবিধানে যেটা গুরুত্বপূর্ণ সংশোধনী পাশ হলে সেটা গণভোটে পরে যাবে, 91 সালে সম্ভবত সেরকম একটা হয়েছিল। আমাদের
গণভোটের যে প্রভিশনটা সেটা তো সংবিধানে না থাকার ফলে আমরা যে জনগণের অভিপ্রায়ের কথা বলি সেটার প্রতিফলনের জন্যই কিন্তু আসলে গণভোটের আয়োজন। এবং এই কথা ঠিক যে আমরা এই দুজনই আইনের ছাত্র। আপনি ডেমোক্রেটিক সিস্টেমে আপনি জনগণের অভিলাষ অভিপ্রায়কে এন্ডোর্স করতে গিয়ে আপনি অনেক ক্ষেত্রে আইনি যেই বাধ্যবাধকতার বিষয়গুলো এগুলো নিয়ে অনেক জুরিসপ্রুডেন্সিয়াল ডিবেট আছে। সো গণভোট আয়োজনটা যেই বাস্তবতায় যেভাবে আয়োজন করা হয়েছে আমি সেটাতে যদি আইনি দিক কিংবা যৌক্তিক আলাপ আলোচনার জায়গায় আমি সেটাতে নেগেটিভিটি দেখি না। এখন হচ্ছে যে আপনার রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য কিংবা বাস্তবায়নের পথের যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের এখানে গুরুত্বপূর্ণ। আমার কাছে তিনটা বিষয় মনে হয়েছে যে এই যে যত কিছুই আমরা আলোচনা করছি, এই যে দেখেন আমাদের তিনটা বিষয় আমি বলি। একটা তো জনগণের ম্যান্ডেট আমরা বলছি, এটাই তো সব আসলে আলটিমেটলি তো ওটার থেকেই সূত্রপাত। কিন্তু একই সঙ্গে তো আমাদের যেই অনিবার্য রাজনৈতিক বাস্তবতা এই দেশের সেটাও আমাদের মাথায় রাখতে হবে। আবার একই সঙ্গে এখানে আইনি যে জটিলতা বা আইনি কমপ্লায়েন্স অথবা যে স্ট্রাকচারাল যে কাজকর্ম সেটার একটি বাস্তবতা রয়েছে। দেখেন আমাদের এখানে কিন্তু যেই পদ্ধতিতে আপনি এটা ঠিক যে নির্বাচনী ব্যবস্থাটাকে 13 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যেভাবে ধ্বংস করা হয়েছে এটা কিন্তু রেইনস্টেট করতে আমি মনে করি না যে রাজনৈতিক বাস্তবতা প্রতিকূলে রয়েছে। আমি মনে করি অনুকূলে রয়েছে, জনগণের ম্যান্ডেটও রয়েছে এবং আইনগত জটিলতারও কিছু নাই। অর্থাৎ এই জাতীয় কিছু বিষয় আছে যেগুলি আমি মনে করি যেই সংবিধান সংশোধনের যে প্রশ্নে সেগুলো দ্রুত করে ফেলা সম্ভব। এখানে একটি বাস্তবতা রয়েছে যেটাকে আমি রাজনৈতিক বাস্তবতাই বলবো, সেটি হচ্ছে আমাদের শাসন ব্যবস্থায় যেই পদ্ধতিতে আসলে একনায়কতন্ত্র, আমি বলছি একনায়কতন্ত্রই যেভাবে গড়ে তোলা হয়েছে আসলে সেটা সাংবিধানিকভাবে হোক কিংবা আমাদের রাজনৈতিক বাস্তবতায় হোক, সেটাকে ওভারনাইট খুব খর্ব করা কঠিন কাজ। এবং এটা রেটরিক, পলিটিক্যাল রেটরিক কিংবা আমরা এই তাত্ত্বিক আলাপ আলোচনায় বলতে পারি, কিন্তু বাস্তবতাটা এমন না। আপনি জানেন যে এই নির্বাচিত সরকার কিন্তু নির্বাচিত হয়ে আসার পর তাকে অনেকগুলো বিষয় কিন্তু ট্যাকেল করতে হচ্ছে এবং হয়তোবা সামনের দিনেও রাজনৈতিক, অর্থনৈতিক অনেক বিষয় তাকে ট্যাকেল করতে হবে। এখন আমাদের এখানে যে ইনস্টিটিউশনগুলোকে যেভাবে ধ্বংস করা হয়েছে, আমরা একটু আগে আইনি আলাপ আলোচনা হচ্ছিল যে আমরা খুব বহুল বলি সেপারেশন অফ পাওয়ার, রাষ্ট্রের 3টা অর্গান, কিন্তু এগুলো তো আমাদের রাষ্ট্রের 3টা অর্গান না, এটি একই সুতায় বাঁধা 3টা অর্গান যারা আসলে একটা নাটায়ের সাথে লিঙ্কড, একটা যেদিকে যায় বাকিগুলো ওদিকে যায়। এখন যেখানে অন্যান্য অর্গানগুলো পলিটিক্যালি অলরেডি ধ্বংস করা হয়েছে, এগুলো রিবিল্ড করার সময়, বাস্তবতা, সেই প্রক্রিয়া এগুলো কিন্তু একেবারে সহজ কাজ নয়। এখন আপনি যদি প্রধানমন্ত্রীর ক্ষমতার বেশ কিছু টেকনিক্যাল জায়গায় আপনি যদি খর্ব করতেও চান, সেটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অনেক ক্ষেত্রে রাষ্ট্রের আমি মনে করি নিরাপত্তা ইস্যুতেও এফেক্ট ফেলতে পারে এবং অনেক ক্ষেত্রে যেই একটা রাজনৈতিক দল নির্বাচিত হওয়ার পর তারা শান্তিপূর্ণভাবে 5 বছর যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চান, সেই বিষয়গুলো আমাদের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বাধাগ্রস্ত হতে পারে। কিন্তু আমি যেটা বলছি, দেখেন অন্তর্বর্তী সরকারের সময় যেই সংস্কারের কথাটা বলা হয়েছে, দ্যাট ওয়াজ মানে আইডিয়ালি রাইট প্রসেস, প্র্যাকটিক্যালি রং প্রসেস। সংস্কার নিয়ে আপনি দিন রাত তাত্ত্বিক কাগজে কলমে আলোচনা করতে পারেন, কিন্তু এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনারা ওই লেট আকবর আলী খানের ওই যে পদার্থপরতার অর্থনীতি পড়েছেন কিনা, সেখানে ওনার সংস্কার নিয়ে একটা আর্টিকেল আছে। উনি সেখানে খুব মানে অনেক রেফারেন্স দিয়ে দেখিয়েছেন কেন সংস্কার এত সহজ কাজ নয়। আজকে উনি বলেছেন যে ক্ষমতাসীনরা যখন সংস্কার করতে যাবেন এটা বাঘের পিঠে চড়ার মতো অবস্থা। অর্থাৎ উনি যদি সেটাকে ট্যাকেল করতে পারেন ভালো কথা, কিন্তু বাঘকে ট্যাকেল করাও না, ধরেন যে এই পর্যায়ে হয়তো পারলেন না, এই পর্যায়ে করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হলেন, কিন্তু লং টার্মে দেশ উপকৃত হবে, তারাও উপকৃত হবে। ওই জায়গাটাই আসতে চাচ্ছি, লেটস বিগিন। আপনি একটা শুরুর জায়গা তৈরি করেন যেখান থেকে যেই মানুষের যেই আকাঙ্ক্ষাটা, যে সমস্ত জায়গা ভেঙে চুরে চুরমার, কোথাও ন্যায় বিচারের প্রশ্নে, আস্থার প্রশ্নে,
রাজনৈতিক কমিটমেন্টের প্রশ্নে মানুষ যেখানে একেবারে আমি মনে করি যে ফ্রাস্ট্রেটেড, সেই জায়গায় অন্তত শুরুটা করা যেতে পারে। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই শুরুটা যদি বর্তমান সরকার করতে পারে, এটার লিগ্যাসি থাকবে, এবং এই লিগ্যাসি ছাড়া কিন্তু আমাদের বিকল্পও নেই। আমরা এই আলোচনা আগেও করেছি, যেই রাষ্ট্র ব্যবস্থা বিগত সরকার এটাকে যেই প্রতিরূপ দিয়ে গিয়েছিল, সেখানকার থেকে যদি আমরা ইউটার্ন না নিতে পারি, জনগণের আকাঙ্ক্ষার জায়গাগুলোকে যদি অন্তত অ্যাড্রেস করতে না পারি, তাহলে কিন্তু ঘুরে ফিরে সেই কনসিকুয়েন্স কিন্তু একই ধরনের হতে পারে। এবং এটা আমাদের রাজনৈতিক ট্রেন্ড বোঝা যায় যে যদি এখন আসলে সত্যিকার অর্থে কিছু পোর্ট্রে না করা যায়, মিনিংফুল কিছু না করা যায়, তাহলে কিন্তু এটার কনসিকুয়েন্স ভালো হবে না। এবং অবশ্যই রাজনৈতিক দলগুলোর সেই অনুধাবন আমি মনে করি থাকা উচিত। ব্যারিস্টার মঈন ফিরোজী এবং শিহাবের কাছে আমার প্রশ্নটা, অনেকেই মনে করে থাকেন যে বাংলাদেশের রাজনৈতিক যে সমস্যা বা সংকট তৈরি হচ্ছে বিভিন্ন বিশেষ করে গত কয়েক বছর ধরে, একটা বড় কারণ হচ্ছে যে নির্বাচনে ক্ষমতাসীনদের প্রভাব বিস্তারের সুযোগ, এবং যে কারণেই একটা সময় এসে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা ফিরে এসেছিল, বিএনপি ক্ষমতায় থেকে সেটাকে অভিযোগ ডিস্টর্ট করার চেষ্টা করেছে, আওয়ামী লীগ এসে সেটাকে আদালতকে অজুহাত হিসেবে দেখিয়ে সেটা বাতিল করেছে। এখন আবার সেটা আদালত কর্তৃক ফেরত আসার একটা সুযোগ তৈরি হয়েছে, কিন্তু সংসদেরও এখানে ভূমিকা আছে। তো এই ব্যবস্থাটা তা আসলে, এবং এটা যখন বাতিল করা হয় আদালতের রায়ের মধ্যে, তখন ছিল যে জুডিশিয়ারিকে বাইরে রাখার প্রশ্ন, অনেকেই মনে করেন জুডিশিয়ারিকে বাইরে রাখা উচিত। কিন্তু একটা তো ফর্মুলা বের করতে হবে যে সবার কাছে গ্রহণযোগ্য একটা স্থায়ী পার্মানেন্ট নির্বাচনী ব্যবস্থা কিভাবে করা যায়। এবং অনেকে মনে করেন যে এটা আসলে সমস্যার একটা, এই যেসব সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি সেটা সমাধানে অনেক বড় সহায়ক ভূমিকা পালন করবে। কারণ কেউই আর মনে করবে না যে 5 বছর পর আসলে আমার ভোটারের কাছে যেতে হবে না, আমি ম্যানিপুলেট করে ম্যানেজ করে বৈতরণী পার হয়ে যাবে। ফুল প্রুফ বলে কোনো কিছু এই পৃথিবীতে নেই, হয়তো জান্নাতে গিয়ে হবে। 100% ফুল প্রুফ কিছু করা যাবে না, কিন্তু অ্যাকসেপ্টেন্স মানুষের কাছে আসে, সেরকম একটা কিছু করা যেতে পারে। তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা মন্দের ভালো হিসাবে অ্যাকসেপ্টেন্স পেয়েছে মানুষের কাছে, কারণ মানুষের তিক্ত অভিজ্ঞতা থেকে দেখেছে একমাত্র এই প্রক্রিয়াতে কিছুটা হলেও মানুষের সেটাকে গুরুত্ব দেওয়া হয়। আমি আপনার কাছে বিশেষভাবে বুঝতে চাই আপনাদের দুজনের কাছে যে আদালত যেভাবে এবং তারপরে এটা নিয়ে আপনি নিজে এই চর্চার মধ্যে ছিলেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার আগে আমার বন্ধুর একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হলো সংস্কারের বিষয়টা এখন আর কিন্তু সূচনার বিষয় আর না। কারণ হলো পঞ্চদশ সংশোধনীর কারণে বিশেষ করে সংবিধানটা এখন আর কিন্তু সংবিধান নেই। এটা আপনি খুঁজে পাবেন না কোন প্রভিশনটা আপনি অ্যাপ্লাই করবেন, কারণ একটা রাষ্ট্র কাঠামো তো চলে একটা সংবিধানের আলোকে, সংবিধান তাকে গাইড করে। এখন আপনি বহু বিষয় আছে সংবিধানটাকে আমরা পাশ কেটে চলতে হচ্ছে, কারণ এই প্রভিশন আমি অ্যাপ্লাই করতে পারবো না। এটা তো হতে পারে না। তার মানে আমাকে আবার এটাকে, এখন জিনিসটা হয়ে গেছে অ্যাবসলিউটলি এবড়ো থেবড়ো অবস্থা, ছেঁড়া কাটা অবস্থা। সংবিধান নেই। এটাকে যদি ঠিক না করে আমরা আগাই, তাহলে, কারণ সংবিধান নিয়ে এত কথা কেন, তাহলে তো আমাদের রাষ্ট্র ব্যবস্থায় সংবিধানও দরকার নেই। যেমন আমরা পুরান ঢাকায় আগে শুনতাম যে কেউ কাগজ দিয়ে টাকা পয়সা লেনদেন করে না, মুখের কথাই যথেষ্ট। এই এত টাকা নিচ্ছ, ঠিক আছে, তোমার থেকে এত টাকা পাই, সে আবার তার কমিটমেন্ট মুখেই রক্ষা করত। এই দুনিয়াতে আমরা এখন আর নেই। রাষ্ট্র ব্যবস্থায় সংবিধানটাকে ঠিক করতেই হবে। এই জন্যেই সংস্কার প্রক্রিয়াটাকে শুরুটা না, এটাকে একটা, এই গভর্নমেন্টকেই ফাইনালিটি দিতে হবে। ফাইনালিটি হয়তো এই জিনিসটাকে আরও পরীক্ষার মধ্যে যাবে, আমরা যেটাই পাবো সেটা হয়তো আরও কাটাছেঁড়া হবে, এটা আরও ইমপ্রুভ করতে হবে। কিন্তু একটা জিনিস দাঁড় করাতে হবে যেখানে আমরা বলতে পারবো যে না, এইটা একটা দেশের একটা সঠিক সংবিধান হিসাবে যাত্রা শুরু করেছে। কেয়ারটেকার গভর্নমেন্টের প্রক্রিয়া নিয়ে কয়েকটা কথা। এই মুহূর্তে আমরা খুবই একটা জটিল অবস্থায় পড়ে গেছি, কারণ কেয়ারটেকারের যে ফর্মুলাটা আছে আমাদের 11তম সংশোধনীর থেকে যেটা শুরু হয়েছে, সেই ফর্মুলাতে এটা নিয়ে জটিলতা হয়েছে বেশি কেএম হাসান সাহেবের অ্যাপয়েন্টমেন্টের সময়। কারণ জুডিশিয়ারিকে ম্যানিপুলেট করা হয়েছিল তখন, যে কাকে আগে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, এটা বয়সটা সেভাবে ক্যালকুলেট করে কোন লোকটা আমার জন্য সুবিধা হবে তাকে আমরা অ্যাপয়েন্ট করার জন্য সিস্টেম করে নিতাম।
এখান থেকে কিন্তু সমস্যাটা তৈরি। তার মানে কেয়ারটেকার গভর্নমেন্টের ক্রাইসিসটা ওখান থেকে আমরা দেখেছি। এর আগ পর্যন্ত দুটো গভর্নমেন্ট খুব ভালোভাবে হাবিবুর রহমান সাহেব, লতিফুর রহমান সাহেবের সময়, শাহাবুদ্দিন সাহেবের সময় আমরা খুব ভালো দেখেছি। কে.এম হাসান সাহেবের সময় এসে এই জটিলতাটা শুরু হলো, যেখানে ম্যানিপুলেশনের জায়গা শুরু হলো। এই কারণে কোর্ট রিসেন্টলি এই জায়গাতে ঢুকতে চাচ্ছে না যে আমরা জুডিশিয়ারিকে এখানে নিতে চাই না। এবার আমরা সংবিধান সংস্কার কমিশনেও আমরা এই রেকমেন্ডেশনটা করেছি যে জাজদেরকে শুধুমাত্র আনা যাবে না, জাজদেরকে বর্তমান প্রক্রিয়াতে শুরু থেকে আনা হতো। আমরা বলেছি না, ওটা হবে লাস্ট রিসোর্ট, অন্য কোনো প্রক্রিয়াতে না পেলে তখন হয়তো আমরা জুডিশিয়ারির দিকে যেতে পারি। এটা একটা আমাদের রিভার্স ফর্মুলা আমরা দিয়েছি। এখন যেটা দাঁড়িয়েছে, এই পঞ্চদশ সংশোধনী যেটা আপিল বিভাগে যে রায়টা হয়েছে, ওনারা এটাকে রেস্টোর করেছে। রেস্টোর করার প্রক্রিয়াতে এখন যেটা আছে, ত্রয়োদশ সংশোধনীর যে মামলাটা রিভিউ পর্যায়ে এখনও বিচারাধীন আছে, সুতরাং ওখানে হয়তো আমরা কিছু অবজারভেশন পাবো। কিন্তু হাইকোর্টের যে ইন্ডিকেশনটা যে এই বিষয়গুলো পার্লামেন্টে রিজলভ হওয়া দরকার, বিকজ অনেকগুলো জটিলতা রয়ে গেছে। মূল কথা হলো যে এই সংবিধানের যে ফর্মুলাতে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা আমরা চাই, সেই ব্যবস্থা কোর্টের ঘাড়ে বন্দুক রেখে আদায় করার সুযোগ নেই। কারণ কোর্ট এই পলিসি ফ্যাক্টরে কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই। তারা হয়তো বলতে পারে এটা ভালো ছিল, এটা খারাপ ছিল, কিন্তু এটা বলতে পারে না আমরা এইটা আগান। তার মানে চিফ জাস্টিসকে বাদ দিয়ে অন্য কাকে নিয়োগ করতে গেলে পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট করতে হবে। যেহেতু এটা বহাল হয়েছে, এই পঞ্চদশ সংশোধনীতে অ্যাপিলেট ডিভিশনের এটাকে বহাল করেছে, তার মানে এখন কিন্তু সংবিধানে যদি কোনো নির্বাচন হয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনটা এই মুহূর্তে হবে। কিন্তু এই নির্বাচনটা তারা এই মুহূর্তে করার সুযোগ নেই, কারণ অনেক কিছু বিষয় জটিলতার মধ্যে পড়ে গেছে। সো ভবিষ্যতে নির্বাচন করতে গেলেও সংশোধন না করে কোনো উপায় নেই। তার মানে আলটিমেটলি পার্লামেন্টের কাছে এই জিনিসটা যাচ্ছে। গ্রহণযোগ্য একটা ব্যবস্থা আনতে গেলে পার্লামেন্টে এই জিনিসটা ডিবেট করতে হবে, আলোচনা করতে হবে, একটা কনসেনসাস ফর্মুলা দাঁড় করাতে হবে। কোন ফর্মুলাতে গেলে এটা কার্যকর হবে সেটা নিয়ে অবশ্যই একটা জটিলতা আসবে। কিন্তু আমরা যেটা মনে করেছিলাম আমাদের সংবিধান সংস্কার কমিশনে, জুডিশিয়ারিকে শুরুর দিকেই কন্ট্রোভার্সির মধ্যে ফেলে দেওয়া উচিত না। এই জন্যে অন্য কোনো সেক্টর থেকে যদি সঠিক একটা লোককে ঠিক করা যায়, কোনো একটা কনসেনসাস ফর্মুলার মধ্য দিয়ে ওইভাবে আগান, তারপরে লাস্টে গিয়ে যদি কোনো লোককে না পাওয়া যায় তখন জুডিশিয়ারির দিকে আগান। এই ফর্মুলাটা হয়তো পার্লামেন্টকে ডিসিশন নিতে হবে। এখন আলটিমেটলি একটা কথা মোটামুটি স্টাবলিশড হয়ে গেছে, জুলাইয়ের আন্দোলনেও এটা স্টাবলিশ হয়েছে, এখন এই জুডিশিয়ারির মাধ্যমে এটা মোটামুটি স্টাবলিশড হয়ে গেছে। বাংলাদেশে ভবিষ্যতে ফেয়ার ইলেকশন করতে গেলে আমরা তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতেই হবে। হ্যাঁ, সেটা পার্লামেন্ট কিভাবে আনবে, ডিটেইলসটা হয়তো পার্লামেন্টের হাতে আমাদের ছেড়ে দিতে হবে। একটা বিতর্ক আছে এই জায়গায়। অনেকে মনে করেন যে মানে যেটা একদম শুরুর থেকে ছিল 3 টার্মের জন্য, 5 টার্মের জন্য, অনেকে মনে করেন যে না, এটা একেবারে সবসময়ের জন্য থাকা উচিত না। আপনি কি মনে করেন? আমি মনে করি শুরুতে টার্ম ঠিক করে দেওয়া উচিত না। শুরুতে জিনিসটা সংবিধানে থাকবে, ভবিষ্যতের বাস্তবতা ভবিষ্যৎ জেনারেশন ঠিক করবে সবসময়ের জন্য। হ্যাঁ, সেটা তো সংবিধান যে আমি বললাম সবসময়ের জন্য থেকে গেলেই কি অসুবিধা কি, যদি আমরা যদি ওইভাবে টার্ম ঠিক না করি? প্রেক্ষাপটটা সবসময় যদি এটা মনে করেন আমেরিকান কনস্টিটিউশন 250 বছরের পুরনো, অনেকগুলো প্রভিশনে 250 বছর ধরে কার্যকর আছে। ব্রিটিশ কনস্টিটিউশনের অনেক প্রভিশন সেই 400-500 বছর ধরেই একইভাবে চলছে। যেটা পরীক্ষিতভাবে স্টাবলিশড হয়ে গেছে সেটা নিয়ে ডিবেট নেই। কিন্তু প্রেক্ষাপট যদি দাবি করে যে, যেমন কেয়ারটেকার গভর্নমেন্ট তো বাংলাদেশ ছাড়া আর কোথাও ছিল না আমাদের দেশে শুরুতে, তার মানে অন্যান্য দেশে ইলেকশনগুলো কি ঠিক মতো হতো না বা ওটা গ্রহণযোগ্যতা পেত না, ওই দেশের প্রেক্ষাপটে ওইভাবে নির্বাচনটা গ্রহণযোগ্য। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি এই নির্বাচন ব্যবস্থা গ্রহণযোগ্য না। কিন্তু আপনি এখন নতুন করে যখন অ্যামেন্ডমেন্ট আসবেন, যেহেতু কনসেনসাস আছে এটা ফিরিয়ে আনা, সেই ক্ষেত্রে আপনি এটা ফিরিয়ে আনার পরে ভবিষ্যৎ প্রজন্মতে ছেড়ে দেন। তারা যদি তাদের সময় মনে করে যে এটা আমাদের দরকার নেই, আমরা সবাই ভালো মানুষ হয়ে গেছি, আমরা নিজেরাই ঠিক করে নিতে পারবো, বাতিল করে দেবে তখন। হ্যাঁ জিরো ভাই, আমি যে শুরুতে একটু বলে নেই, ফিরোজ ভাই যেটা বলছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন সংস্কার নিয়ে যে আলাপ হয়েছিল, আমি সেই সংস্কারগুলো নিয়ে বলছিলাম যে ওভারনাইট বা ইয়াতে। বাট নিঃসন্দেহে সংবিধান সংস্কার বা সংশোধনের যে প্রশ্নে, সেটা নিয়ে কিন্তু কারোর দ্বিমত নাই। কারণ সংবিধানটা এই মুহূর্তে যেই পর্যায়ে আছে, এটা আসলে একটা যেটাকে জন আকাঙ্ক্ষার
জায়গায় ওই লাইন আপে নিয়ে আসা ছাড়া বিকল্প না। এবং আমি মনে করি যে বর্তমান সরকারের দিস শুড বি ওয়ান অফ দ্য প্রায়োরিটিস। এখন তত্ত্বাবধায়ক সরকার যে বিষয়টা নিয়ে আলাপ হচ্ছে, দেখেন 13 অ্যামেন্ডমেন্টের বিষয়টা আদালতের মাধ্যমে সেটা বেআইনি ঘোষিতর বিষয়টা তো হচ্ছেই, কিন্তু আলটিমেটলি এটার রূপরেখা কী হবে, কীভাবে তত্ত্বাবধায়ক সরকার আসলে পরবর্তী নির্বাচনগুলো পরিচালনা করবে, এটার আসলে সাবস্টেন্সিয়াল রোল কিন্তু পার্লামেন্টেই আসবে। এবং আপনি জানেন যে এখন আগের পদ্ধতিতে যেই লাস্ট চিফ জাস্টিসকে যেভাবে এখানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হয়েছিল সেটা রাখা হবে নাকি পরিবর্তন করা হবে, এই জায়গাগুলো আমি মনে করি সংসদের ভেতরে একই সঙ্গে সংসদের বাইরে আলোচনার বিষয়। এবং কেন বলছি সংসদের বাইরে বিষয়, কারণ এই বিষয়ে আলোচনা করবার মতো, এটার বাস্তবতা নিয়ে নিরীক্ষা করবার মতো আমি মনে করি যে সংসদের বাইরেও প্রচুর জনগোষ্ঠী এক্সপার্টস রয়েছেন। আমি মনে করি সরকারি তরফ থেকে সেই সুযোগটা বা পার্লামেন্টে এই বিষয়টি যখন আলোচনা হবে সেই সুযোগটা কোনো একটা পদ্ধতিতে আমার মনে হয় যে মেজার করা উচিত যে সেটার রূপরেখা কী হওয়া উচিত। আর তত্ত্বাবধায়ক সরকারের আপনার কথা সূত্র ধরে একটা হচ্ছে যে সংস্কার প্রয়োজন, অনেকে মনে করেন দ্রুত সংস্কার প্রয়োজন, একটা হচ্ছে একটা ঐকমত্য প্রতিষ্ঠা, টেকসই ঐকমত্য করার প্রয়োজন। সো এই দুইয়ের মধ্যে ভারসাম্যটা আবার কীভাবে রক্ষা করা সম্ভব? না, এই ভারসাম্য যেমন আপনি দেখেন আমাদের অন্তর্বর্তী সরকারের সময় যে বিভিন্ন কমিশন গঠিত হয়েছিল তাদের বিভিন্ন সিদ্ধান্তে যদিও বলা হচ্ছিল যে বিভিন্ন স্টেকের মতামত নেওয়া হচ্ছে বা অনেককে নেওয়া হচ্ছে, কিন্তু আপনি দেখবেন আলোচনায় নির্দিষ্ট কত রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু অংশগ্রহণ করছিলেন। আবার এখানে আওয়ামী লীগের ওই প্রেক্ষাপটে বাদ, কিন্তু এখানে অনেক রাজনৈতিক দল আছে বাংলাদেশে যাদের কিন্তু প্রতিনিধিত্ব ছিল না। এখন এই বিষয়গুলো কিন্তু আপনি গরম অবস্থায় এক ধরনের আলোচনা, কিন্তু পরবর্তীতে স্বাভাবিক অবস্থায় তো হবে তখন কিন্তু এটাকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করা হবে। এই সুযোগগুলো রাষ্ট্র ব্যবস্থা রাখবে কিনা এটাও কিন্তু একটি আমি মনে করি নেতৃত্বের দূরদর্শিতা, এবং এই জায়গাগুলোও আপনাকে দেখতে হবে। এই জন্যই আমি বলছি যে দেখেন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠিত হবে, এটা বোঝা যাচ্ছে, এটা নিয়ে বিতর্ক নাই। আমাদের রাজনৈতিক বাস্তবতায় এই মুহূর্তে এটা 90-এর ওই বাস্তবতায় যখন যেভাবেই সেটা আমাদের নির্বাচনী ব্যবস্থার মধ্যে এসেছে তো এই জন্যই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ওই আস্থা ছিল না, কেউ কাউকে বিশ্বাস করতে পারছিলেন না, ওই জায়গার থেকেই তো এসছে। এবং আপনি পরবর্তীতে দেখবেন লতিফুর রহমান সাহেবের মতো সজ্জন ব্যক্তি যাকে নিয়ে বিতর্ক হওয়ার সুযোগ কম, তাকে নিয়েও বিতর্ক তৈরি করার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাপনা সেটাকেও রাজনৈতিক দলগুলো যারা পরাজিত হয়েছেন তারা বিভিন্নভাবে বিতর্কিত করবার চেষ্টা করেছেন। সো এই বাস্তবতাটা কিন্তু সাংঘাতিক, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই মাথায় রেখেই কিন্তু আমাদের হোমজিকাল না, আমি মনে করি যেই তত্ত্বাবধায়ক সরকারটা পুনঃপ্রতিষ্ঠিত হতে যাচ্ছে বা সংবিধানে আবার যুক্ত হতে যাচ্ছে বা ব্যবস্থাটা যেটা আবার কার্যকর হতে যাচ্ছে, সেটাকে আমি মনে করি সংসদের ভেতরে বাইরে খুবই সিরিয়াসলি ব্রেইনস্টর্ম করে আমাদের এগোনো উচিত। আর একবার যদি আমি অবশ্যই টার্মের পক্ষে না, কারণ এটা আমাদের দেশের রাজনৈতিক বাস্তবতায় আমরা একটা পদ্ধতি বেছে নিয়েছি বা নিব, এটা হচ্ছে আমাদের রাজনৈতিক বাস্তবতা, এটার মধ্যে দোষের কিছু নাই। কিন্তু যখনই আপনি আবার ওটাকে কোনো একটা টার্মে নিয়ে যাবেন এটার আবার আদারওয়াইজ ইমপ্লিকেশনস আছে, কারণ তারপরে কি হবে, তারপরে ব্যবস্থাপনাটা নিয়ে দেখবেন উনি যেটা বলেছেন যে ভবিষ্যতে কেউ মনে করে তখন করবে, বাট ষড়যন্ত্র তত্ত্ব বলেন বা এটা নিয়ে বিশৃঙ্খলতা তৈরি বলেন, ওই সুযোগটা থেকে যাবে। আমি মনে করি যে সরাসরি তত্ত্বাবধায়ক ব্যবস্থা সেটা ভিন্ন নামেও হতে পারে, তত্ত্বাবধায়ক যেটা ব্যবস্থা অর্থাৎ নির্বাচনকালীন সরকার যেটা, এটার কার্যকর রূপ স্থাপন করাটাই হচ্ছে মূল কাজ। এটাকে আপনি আদারওয়াইজ যেভাবেই বলেন। আর কিছু যোগ করবেন? 30 সেকেন্ডস আমি শেষ করব। ব্যারিস্টার মঈন ফিরোজী খুব ছোট্ট করে আর কিছু যোগ করবেন? যে আমার কথা হলো এই ধরনের মানসিকতা নিয়ে আগানো উচিত যে আমরা দেশের ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যৎ প্রজন্মের বিষয়ে আমরা এখন বিশ্বের সাথে আমাদের দেশের নতুন প্রজন্ম ফাইট করছে এবং তারা আজকে যে শিশুটা ভূমিষ্ঠ হচ্ছে তাকে সারা পৃথিবীর সাথে ফাইট করতে হবে। সুতরাং আমাদের ছোটোখাটো যত ধরনের চিন্তা মানুষের আমাদের ইগোর ইস্যু থাকে এগুলো বাদ দিয়ে ইমিডিয়েটলি পার্লামেন্টে
আমাদের যে বিষয়গুলো নিয়ে অ্যাড্রেস করা উচিত সেগুলো নিয়ে ঐক্যমতের ভিত্তিতে কাজ করা উচিত। আমি ওনার সাথে একমত যে এটা বাইরের এক্সপার্ট, বাইরের মানুষের সাথে পরামর্শ করা উচিত। বিদেশে যেরকম একটা পেপার, হোয়াইট পেপার হয়, গ্রিন পেপার হয়, এগুলো প্রয়োজনে কনসালটেশন প্রসেসে যাওয়া উচিত। যেহেতু আমরা 5 বছরের মধ্যে ম্যান্ডেট আছে, তাড়াহুড়োরও কিছু নেই, আবার প্রক্রিয়াটা যাতে স্বচ্ছ হয় এবং মানুষের অংশগ্রহণ থাকে এইটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তো বিরোধী দলকেও অনুরোধ যে তারা যাতে এই প্রক্রিয়াতে দ্রুত অংশগ্রহণ করে এবং জনগণকে এর সুফলটা দেয়। তবে আমি লাস্টে একটু বলি, মানে ওই জুলাই সনদ নিয়ে, যেহেতু সরকারের জুলাই সনদে তারা স্বাক্ষর করেছে বিএনপি এবং তাদের একটা কমিটমেন্ট আছে, আমি মনে করি যে জুলাই সনদ বিষয়ে সোফার যেটা হয়েছে, কিছু বিষয় আইনগতভাবে ল্যাপস হয়ে গেছে, যে ওই বাস্তবায়ন আদেশের বিষয়গুলো কিছু কিছু টাইম ফ্রেমিংয়ের কারণে। বাট আমি মনে করি সরকারের এই জায়গায় যদি সত্যিকার অর্থে সদিচ্ছা থাকে যে জুলাই সনদ কার্যকরের বিষয়ে, আমি মনে করি এটার একটা আউটলাইন সরকারের পক্ষ থেকে দেয়া উচিত। কারণ এটা শুধুমাত্র রাজনৈতিক বিতর্ক দূর করবার জন্য নয়, আমি মনে করি যে সরকারের সদিচ্ছা এবং এই কাজে স্বচ্ছতাও প্রমাণ করবে। দর্শক, অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হতে আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার শিহাবুদ্দিন খান এবং ব্যারিস্টার মঈন ফিরোজ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম সংবিধান এবং জুলাই সনদ নিয়ে। যে বিতর্কগুলো চলছে, এই বিতর্ক থেকে পরিত্রাণের উপায় আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন। ওনারাই বলছেন আমাদের মনস্তত্ত্বে পরিবর্তন, শুধু রাজনৈতিক নেতাদের না, নাগরিকদেরও সেই পরিবর্তন আনতে হবে এবং সংবিধানের একটা আমূল পরিবর্তন দরকার। এটাই যে শেষ পরিবর্তন তা নয়, সময় বিবেচনা করবে আরও পরিবর্তন দরকার হবে কিনা। আর মোটা থেকে যে কথাগুলো দরকার, এই যে কাঠামোগত পরিবর্তনের কথা বলা হচ্ছে, যে আমাদের দেশে প্র্যাকটিক্যালি কোনো প্রতিষ্ঠান সেই অর্থে শক্তিশালী তো করার পরের কথা গড়েই তুলতে পারে আমরা প্রাথমিকভাবে। প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের ভিত হিসেবে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে সেগুলো গড়বার দিকে মনোযোগ দিতে হবে। আমাদের মূল্যবোধের একটা বড় সংকট আছে, সেটা পারিবারিক বলি, সামাজিক বলি, ধর্মীয় বলি, রাজনৈতিক বলি, বড় সংকট আছে। সেই জায়গায় নজর দেওয়া দরকার। আমরা কোনো স্থায়ী ব্যবস্থায়, যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার কথা বললাম, কোনো সিস্টেমকে আমরা রেসপেক্ট করি না বা সিস্টেম তৈরি করবার দিকে মনোযোগ নেই, সেটা করতে হবে। আর একটা হচ্ছে যে ভারসাম্যপূর্ণ একটা সমাজ রাষ্ট্র নির্মাণ করতে হবে এবং আমাদের রাজনৈতিক ব্যবস্থাটাও ভারসাম্যপূর্ণ হওয়া দরকার, যেখানে যে চেকস অ্যান্ড ব্যালেন্সের কথা বারবার আসে। এগুলো যদি আমরা করতে না পারি, আমাদের এই রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সেই সূত্র ধরে অর্থনৈতিক এবং সামাজিক অস্থিতিশীলতা চলতেই থাকবে। এ থেকে আমাদের মুক্তি মিলবে না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।